এই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তবে আপনি বুঝতে পারবেন যে কিভাবে হাদিকে হত্যা করা হয় এবং হাদি হত্যার নেতৃত্বে কে ছিলেন, কারা ছিলেন এবং কী কারণে হাদিকে হত্যা করা হয়েছে। কথা কম বলে চলুন ভিডিওতে চলে যাই। মব বাহিনী ছিল। এই পাল্টাপাল্টি ধ্বংসাত্মক কাজের পর ইউনূস বিএনপিকেও আওয়ামী লীগের মতন সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করে দিবেন। এবার হাদির যে হত্যাকাণ্ডটা হলো, আমি আবার বলছি, আপনি ইমিগ্রেশনে কাজ করেন, মানে এটা একটা আইন প্রয়োগকারী সংস্থা। তো হাদিকে যারা হিট করলো, হিটম্যান, হাদি রিক্সার যেই পাশে বসা ছিল তার অন্য প্রান্তে আরেকজন বসা ছিল, হাসির পাশেই। মোটরসাইকেলটা কিন্তু ওই হাদির পাশের লোকটার দিক থেকে অ্যাটাকটা করে এবং বলা হলো যে একটা গুলি মিস হয়েছে, দ্বিতীয় গুলিতে হাদি ঘায়েল হয়। আপনি জানেন, আমরা জানি যে এই ধরনের হত্যাকারী কখনো কোনো সাক্ষী রাখে না। তাহলে হাদিকে হত্যা করলো ঠিকই, পাশের লোকটাকে কিছুই করলো না। কারণটা কি? কে এই পাশের লোকটা? তৃতীয় কথা হলো, হাদিকে মারার ঠিক আধা ঘন্টা পরেই ইউনূসের লোকেরা বলতে শুরু করলো যে এই হত্যাকাণ্ডের সাথে মির্জা আব্বাস জড়িত। অন্যদিকে আমি একটা কথা মিস করেছি, যে খালেদা জিয়া যখন হাসপাতালে, বিএনপির কিছু নেতা তারা বলতে শুরু করলেন খালেদা জিয়া মারা গেছেন। আমরা পরে কি দেখলাম, যে সেই নেতারা জামাত ইসলামীতে যোগ দিল। তার মানে খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্রটা ইউনূসের, এটার সঙ্গে জামাত জড়িত ছিল। হাদিকে হিট করা হলো। এরপর হাদি এত বড় একটা ঘটনার পর নাই হয়ে গেল, হাওয়া হয়ে গেল। পরে বলা হলো হাদি ভারতে চলে গেছে। এখন হাদির যে দুজন খুনি ধরা পড়েছে, ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেন, তারা ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে জিজ্ঞাসাবাদে বলেছে, আমি যেহেতু আপনার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেজন্য আমি কিছু তথ্য লিখে নিতে হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী 8 জন, যাদের মধ্যে একজন ছাত্র নেতা, ইউনূসের, যেটা আমরা পরবর্তী জেনেছি কিচেন ক্যাবিনেটের 2 সদস্যের নাম আছে, তার মানে আমরা 3 জনের নাম পেলাম। একজন ছাত্র নেতা, ইউনূসের কিচেন ক্যাবিনেটের আরো 2 জন, 3 জন, আরো 5 জন, 8 জন। এরা মিলে এই হাদিকে হত্যার ষড়যন্ত্র করে এবং এই ষড়যন্ত্রের বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ঢাকায় পাকিস্তানি আইএসআই ঢাকা সেল। তো এই ঘটনাটা ঘটানোর পর হাদির যে হত্যাকারী, সন্দেহভাজন হত্যাকারী, এদেরকে ডিসেম্বরের 12 তারিখে তাদেরকে সীমান্ত পার করে দেন ইউনূসের একজন উপদেষ্টা নিজে। 12 ডিসেম্বর হাদিকে হত্যা করা হয়েছিল যেই প্ল্যান নিয়ে, ইউনূসের যে প্ল্যান ছিল যে হাদি স্পট ডেড হবে, হওয়ার পর সারা বাংলাদেশে গোলযোগ লাগবে, ইউনূসের মব গোলযোগ করবে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। এবং সেই অজুহাতে ভারতীয় হাইকমিশনের ভিতর লোক ঢুকে যাবে, ঢুকে ভারতীয় কূটনীতিকদেরকে হত্যা করবে। এটা কিন্তু আমরা হাদির হত্যাকারীদের বিবৃতি থেকে জানিনি, এটা অন্য একটা গোয়েন্দা সূত্র থেকে।
এই হত্যাকারীরা তাদেরকে বলেছে যে তাদেরকে পেমেন্ট যেটা দেওয়ার কথা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কিছু টাকা বাংলা টাকায় দেওয়া হয়েছে, বাকি টাকা ক্রিপ্টোকারেন্সিতে। ক্রিপ্টোকারেন্সি আপনি জানেন, আমরা সবাই জানি যে ইউনুস এবং তার লোকজনেরা টাকা পয়সা ক্রিপ্টোকারেন্সিতে হ্যান্ডলিং করেছে। এখন এই 8 জন লোক আছে জড়িত। 12 ডিসেম্বর যখন হাদি মারা গেল না, যখন স্পট ডেড হলো না, তখন হাদিকে হাসপাতালে রাখলো, কিছুদিন নাটক করলো, হাদিকে সিঙ্গাপুর পাঠানো হলো। 18 ডিসেম্বর হাদি যখন ফিরে আসলো, এটা খুব ভয়ঙ্কর তথ্য। তখন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলল, কেউ যেন কোনো সহজ বাংলা কথায় নাশকতা না চালায়, মানে বলে দিল নাশকতা চালাও। নাশকতার প্রথম টার্গেট ডেইলি স্টার এবং প্রথম আলো। যখন হচ্ছে আমরা সাংবাদিকতা করি, ওইটা কিন্তু নিউজের পিক আওয়ার। ওই সময় মতিউর রহমান, মাহফুজ আনাম দুজনেরই ওই পত্রিকার অফিসে থাকার কথা, তাদের একজনও পত্রিকার অফিসে ছিল না। দুইজনই জানতো হামলাটা হবে, কারণ ওদের অফিসে যেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ক্ষতি করা হয়েছে কিছুই না এটা ওদের জন্য। উদীচী হামলা হলো, তাদের মূল প্ল্যান ছিল সেখান থেকে তারা বঙ্গভবনে হামলা করবে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অবসর জোর করে টেনে বের করে নিয়ে এসে হত্যা করবে। এটাই ছিল ইউনুসের মূল ব্লু প্রিন্ট। এবং তারপর ইউনুস জাতির উদ্দেশ্যে আরেকটা ভাষণ দিবে, বলবে যে দেশে বিপুল অরাজকতা, বিএনপি এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সব দোষ বিএনপির ঘাড়ে দিত, কাজে এই অবস্থায় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এবং সেই ভাষণটাও তৈরি করা ছিল, এবং এই ভাষণ তৈরি করে দিয়েছেন কে সেটা তো আমরা সবাই বুঝতেছি, ইউনুসের মিডিয়া উইং। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব যখন জানলেন যে এরা বঙ্গভবন অ্যাটাক করবে, তখন উনি বুঝলেন যে বঙ্গভবন অ্যাটাক করার পরে নেক্সট অ্যাটাকটা হবে ক্যান্টনমেন্টে। ইউনুস চেয়েছিল সেদিন রাতেই 18 ডিসেম্বর বাংলাদেশের সাংবিধানিক যত পদ আছে সবকিছু শূন্য করে দিতে, এবং পাশাপাশি এই হাদির হত্যাকারীদের জন্য যে কিছু ইউনুসের গ্যাং আছে, তারা বলতো যেটার জন্য বিএনপি দায়ী, বিএনপির উপর হামলা শুরু হয়ে যেত সারা বাংলাদেশে। এই সবকিছু মিলিয়ে এমন এক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল, যেটা হাদির হত্যাকারীরা বলেছে। এবং হাদির হত্যাকারীরা কি বলেছে সেই সমস্ত তথ্য ভারত সরকার কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে আনবে, বিস্তারিত তথ্য তুলে ধরবে। এবং আমি যেটা বললাম যে একজন ছাত্র নেতা, আমি একজন বলছি কিন্তু আমি নামটা জানি, কিন্তু যেহেতু আমি নামটা এখন বলতে পারবো না, বলবো না, আপনারা সবাই জানবেন, নামটা বলা হবে। 2 জন ইউনুসের উপদেষ্টা, তাদের নামও জানবেন, বাকি 5 জন কারা সেটাও জানবেন। এই হলো মোটামুটি ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইউনুসের ফুল ষড়যন্ত্র। তার মানে আমি যদি এখন একটা কনক্লুশন টানি যে খালেদা জিয়াকে নার্ভ এজেন্ট প্রয়োগে ইউনুস হত্যা করেছে, ওসমান হাদিকে ইউনুস হত্যা করেছে। এবং ইউনুস যে ফ্রান্সে আছে, এই রাশেদ ভাই আপনি বলেছিলেন যে ইউনুস অনেক মিটিং করছে, তো সেখানে আমি তো আপনার কাছ থেকে জানার পরে আরেকটু খবর নিয়ে দেখলাম যে ওয়েগনার গ্রুপের সঙ্গে মিটিং করেছে, আইরিশ রিপাবলিকান আর্মির সঙ্গেও। বলেছিলাম যে এই মিটিং গুলো শেখ হাসিনাকে হত্যা করানোর জন্য। আর বাংলাদেশে যে কিছু বাংলাদেশ বিরোধী আর্মি অফিসার আছে, রিটায়ার্ড এবং ডিসমিসড, ওদের কাজ হলো তারেক রহমানকে হত্যা করা। আমি যখন বলেছিলাম বা আপনি যখন বলেছিলেন, লোকজন বলেছে এরা গুজব ছড়ায়। আমরা তো গুজব ছড়াই না। আজকে কি দেখা গেল যে প্রধানমন্ত্রীর রেড টেলিফোন, এটা 7 ঘন্টা বন্ধ ছিল। এটা বললো যে আপনি নাকি কোন লাইভে গিয়ে বলেছেন যে 7 ঘন্টা তার চুরি হয়ে গেছে, 8 মিটার তার কেটে নিছে। তো আপনি রাশেদ ভাই আবার বলতেছে, আপনি ইমিগ্রেশনে কাজ করেন, আইন প্রয়োগকারী সংস্থা। এই ঘটনা পৃথিবীর যে কোনো দেশে যদি সরকার প্রধানের অফিসে হতো, পুরো অফিস ইভ্যাকুয়েট করে ফেলতো, সুইপিং করতো।
যে এখানে কোনো বোমা আছে কিনা, কিছু আছে কিনা। তারেক রহমানের টেলিফোন যদি বন্ধ থাকার মানে কি, যে উনি যে কুইক রেসপন্স টিমকে ডাকবে ওনার উপর হামলা হলে, সেটা উনি পারবে না। তো এইটা কাটলো কে? সেটা তো ভিডিও ফুটেজ আছে। অবশ্যই ভিডিও ফুটেজটাকে আছে না ভিডিও ফুটেজ মুছে ফেলা হয়েছে? এই প্রশ্ন আমি আপনার চ্যানেলের মাধ্যমে, আজকে RS চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদের কাছে প্রশ্ন রাখবো। এবং দেখুন যে তারেক রহমান সাহেব এত বড় একটা ঘটনা ঘটার পরও উনি অফিস করছেন, ওই অফিসে। অন্যদিকে মানে কারো মনে কোনো আতঙ্ক নেই। তারা কোনখানে কোন খলিলুর রহমান UNGA-তে একটু প্রেসিডেন্ট হয়েছে একটা পদে, তো সেখানে ওই বিশ্ববাসীর সামনে হুমায়ুন কবির এই খলিলুর রহমানকে হাত ধরে উঁচিয়ে উল্লাস করছে যেন বাংলাদেশের কোনো হাডুডু খেলা বা কুস্তি খেলায় সে জিতে গেছে। এই যে বালখিল্যতা বিএনপির লোকজনের, এবং যে তারেক রহমান সাহেবের যে সিকিউরিটি ল্যাপস, কারণ ওনার সিকিউরিটির দায়িত্ব আসলে কারা, SSF না CSF? উনি তো SSF কে বিশ্বাস করেন না, তাহলে CSF। তাহলে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওনার টেলিফোন 7 ঘন্টা বন্ধ, ওনার টেলিফোনের তার 8 মিটার তার কেটে নিয়ে গেছে। তাহলে তারেক রহমান সাহেব তারপরে কি করে বুঝেন যে ইউনূস ওনাকে বাঁচিয়ে রাখবে? ইউনূস তো ওনাকে বাঁচিয়ে রাখবে না, ইউনূস ওনাকে হত্যা করবে। কারণ ইউনূসের মূল টার্গেট হলো -2। আজকে যদি কেউ বিএনপির লোক খুশি হয় যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, আওয়ামী লীগের লোক মৃত হয়ে গেছে, নিহত হয়ে গেছে, যদি মনে করে, খুব ভুল করবে। কারণ আওয়ামী লীগ বিহীন বিএনপি অনিরাপদ, বিএনপি বিহীন আওয়ামী লীগ অনিরাপদ। এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই দুটা দলের অস্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো বিএনপিকে একা করে দেওয়া হয়েছে, আজকে আওয়ামী লীগ তো নাই। এবং ইউনূস আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছিল অবৈধভাবে, সেই নিষিদ্ধ করার আদেশের কারণে ইউনূসের উপর আওয়ামী লীগের ক্ষোভ ছিল। কিন্তু আজকে যখন বিএনপিও সেই একই আইনটা, অধ্যাদেশটাকে আইনে পরিণত করলো, তা আওয়ামী লীগের লোকেরা তো বিএনপির উপর ক্ষুব্ধ হবেন, হয়েছে না? তো কালকে দেখলাম যে তোফায়েল আহমদ সাহেবের জানাজায় স্লোগান দিচ্ছে, একটা লীগ ধৈরা জেলে ভর। তো এর আগে জঙ্গিরা স্লোগান দিত, একটা ইস্কন ধৈরা জবাই কর, বলতো না? কিন্তু ওনারা কি বোঝে যে এই স্লোগানগুলোর পরিণতি কি হচ্ছে? ওনারা ওনাদের কবর খুঁড়তেছে।